প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিবিএস ইনসাইডে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি আব্বাসউদ্দিন নয়ন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের আরএমজির পরে গত 2-3 দশকে সবচেয়ে উদীয়মান শিল্প খাত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আপনি গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের একদম সর্বোচ্চ লেভেলে যেখানেই যাবেন সবচেয়ে বেশি যেই দোকানটি দেখতে পাবেন ফুডের পরে সেটা হলো ওষুধের দোকান। আমাদের ওষুধ ইন্ডাস্ট্রি গত 3 দশকে এখন প্রায় 30-35 হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ওষুধের ডিমান্ড বাংলাদেশ থেকে, বাংলাদেশের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ছাড়িয়ে এখন বিদেশে রপ্তানি করছে। 140টির মতো দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। আমরা ওষুধ শিল্পের সফলতার গল্প সবসময় শুনি, এর সঙ্গে আবার মানুষের কাছ থেকে ওষুধের দাম বৃদ্ধি নিয়েও সবসময় একটা অভিযোগ শুনে আসছি আমরা। সেই বহুকাল থেকেই মানুষ সবসময় আসলে ওষুধের দাম নিয়ে নানা অভিযোগও করে। অন্যদিকে বাংলাদেশের কোম্পানিগুলো যারা আসলে এই ওষুধগুলো উৎপাদন করে, মানুষের ওষুধের প্রয়োজন মিটায়, তাদের কাছ থেকে আমরা নানা অভিযোগ শুনি। তো সাম্প্রতিক সময়ে এই সংকটটা ওষুধ কোম্পানিগুলোর একটু বেড়েছে বলে তারা অভিযোগ করছেন। আজকের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে আসলে ওষুধের এই দাম নিয়ে এবং কোম্পানিগুলো কিছু সংকট ফেস করছে সেটা নিয়ে। তো রিপোর্টটি করেছেন আমাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের করেসপন্ডেন্ট, আমাদের স্বাস্থ্যবিদের তাওসিয়া তাজমিম। তাওসিয়া তাজমিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। তাওসিয়া, আপনার কাছে আমরা শুরুতেই আসি। আজকে যে নিউজটা প্রকাশিত হয়েছে সেই নিউজে আপনি বলেছেন যে আসলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এখন একটা সংকট ফেস করছে ওষুধের দাম নিয়ে। যদি আপনি একটু দর্শকদের জানাতেন আসলে কী ধরনের সংকট এই মুহূর্তে ফেস করছে। ওষুধ কোম্পানিগুলো বলছে যে দীর্ঘদিন ধরে, মানে বিগত কয়েক বছর ধরে ওষুধের দাম সমন্বয় করা হচ্ছে না, মানে দাম বাড়ানো হচ্ছে না। আপনি জানেন যে দাম বাড়ছে না একটা দিক আছে, কিন্তু অন্যদিকে ওষুধের উৎপাদন খরচ বেড়ে গেছে, কাঁচামালের দাম বেড়ে গেছে, ডলারের দাম এখন অনেক বেশি এবং বিদ্যুতের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু ওষুধের দাম বাড়াতে পারছেন না তারা। সে কারণে তারা বলছেন যে ওষুধ শিল্প একটা সংকটের মধ্যে আছে এবং এই সংকটের কারণে আমরা বেশ কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলেছি, একদম শীর্ষ থেকে ছোট ওষুধ কোম্পানিগুলোর সঙ্গেও। তো আমরা দেখেছি যে অনেকগুলো কোম্পানি তাদের বেশ কিছু ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছে। তো ওষুধ উৎপাদন বন্ধ করা মানে তো সাধারণ মানুষের জন্যও ক্ষতি এবং ইন্ডাস্ট্রির জন্যও ক্ষতি, এবং এরকম অবস্থা চলতে থাকলে তারা বলছে যে আরও হয়তো এই বন্ধ করা ওষুধের তালিকা বাড়তে পারে। যে আপনি যেমনটা বলছিলেন যে সংকট ফেস করছে, ওষুধের দাম বাড়াতে পারছে না। সো আমরা জানি করোনার পর থেকে ঠিক 2022 সাল থেকে এখন পর্যন্ত আমাদের ডলার রেট প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। আমি বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলেছি, তারা বললো যে কাঁচামালের দাম 50-60% পর্যন্ত বেড়েছিল, এর মধ্যে করোনার সময়টা আরও বেড়েছিল। তো এই যে এবং ফ্যাক্টরি ওভারহেড বেড়েছে, কর্মচারীদের বেতন বেড়েছে, তারা জানিয়েছে। তো আপনি যদি একটু বলতেন যে এই খরচগুলো বৃদ্ধির সঙ্গে ওষুধের দামটা আসলে কতদিন ধরে বাড়ছে না, বা কোম্পানিগুলো কতটুকু সমন্বয় করতে পারেনি? কোম্পানিগুলো বলছে যে 2018 সালের পর থেকে ওষুধের দাম বাড়াতে একটু মানে নিয়ন্ত্রণের মধ্যে ছিল। বিগত সরকার ওষুধের দাম বাড়াচ্ছিল না, কারণ আপনি জানেন যে ওষুধের দাম বাড়াটা একটা সরকারের জন্য একটু চাপের হয়ে যায়। তো সে কারণে তখন থেকে বেশিরভাগ ওষুধের দাম বাড়াতে পারছিল না। মানে তারপরে 2022 সালের পর থেকে আর ওষুধের দাম সেরকম বাড়েনি, কিন্তু আমরা বিভিন্ন সময় রিপোর্ট করে ওষুধের দাম বেড়ে গেছে বা শোনা যায়। তো তখন কোম্পানিগুলো বলছে যে এই 22 সালের পর যে আমরা দেখলাম যে গত বছরও আমরা বললাম যে বেশ কয়েকটা ওষুধের দাম বেড়েছে, তখন ওনারা বললো যে কয়েকটা কোম্পানি আগে অনুমোদন নিয়েছিল, কারণ ওষুধের দাম বাড়ানো বললেই আজকে ডিজি দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিল, কালকে মার্কেটে বাড়ে না। ওষুধের দাম যখন দাম পুনর্মূল্যায়ন করে নেয়, সমন্বয় করে নেয় কোম্পানিগুলো, তারপরে এটা বাজারে আসতে কয়েক মাস সময় লেগে যায়। তখন সে কারণে এখন যে দাম বাড়ছে সেগুলো আগে আবেদন করে অনুমোদন নেওয়া ছিল, সে কারণে দামটা 22 সালের পর থেকে একদমই বাড়েনি ওষুধ কোম্পানিগুলোর দাবি। যে আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি 2022 সালের নভেম্বরে একবার 135টার মতো ওষুধের দাম বেড়েছিল। তখন এই দাম বৃদ্ধির কারণে কনজিউমার রাইটসের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তারা কথা বলেছিল, কনজিউমাররা রাস্তায় নেমেছিল।
তো সেই সময় হয়তো খুব বেশি ওষুধের দাম বাড়েনি, 130-35টার মতো ঔষধ দাম বেড়েছিল। এরপরে অ্যাকচুয়ালি আর কোনো ওষুধের দাম বাংলাদেশের কোম্পানিগুলো বাড়াতে পারেনি। এই যে বাড়াতে পারেনি কোম্পানিগুলো, তাদের দাবি তারা ওষুধ প্রশাসনে গিয়েছে, কথা বলেছে, কিন্তু বাড়াচ্ছে না। তো আপনি একটু যদি জানাতেন যে এই না বাড়ানোর কারণে কোম্পানিগুলোর ইন্ডিয়া কোম্পানিগুলো কেমন ওষুধের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, যদি কিছু এক্সাম্পল দিতে পারতেন। আচ্ছা, আপনি যেটা বললেন যে ওষুধের দাম বাড়িয়েছিল, সেটা হলো এসেনশিয়াল ড্রাগসের যে তালিকা ছিল। আপনি জানেন যে আমাদের 117টা ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেয়। তো ওই সময়ে 20-25 বছর পর ওই ওষুধের দাম বেড়েছিল, প্যারাসিটামল থেকে বেশ কিছু ওষুধের দাম। তখন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, আমরাও রিপোর্ট করেছিলাম। আর এরপর অন্যান্য 117টার বাইরেও তো আমাদের অনেক ওষুধ আসছে, এগুলোর দামও বাড়ছে না। তো দাম না বাড়ার কারণে আপনি যেটা বললেন, আমরা রেনাটা ফার্মার, আপনি জানেন যে খুব বড় একটা কোম্পানি, আমাদের ওষুধ কোম্পানি রেনাটা ফার্মা, তাদের 150টা ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর মধ্যে হিউম্যান এবং অ্যানিমাল দুই ধরনের ওষুধেই আছে। তারপর আমি এসিআই ফার্মার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে 30টার মতো ওষুধ তারা লোকসানে এখনও রান করছে, কিন্তু কতদিন করতে পারবে তারা জানে না। ডেল্টা ফার্মা বলছে তাদের 18 থেকে 20টা ওষুধ উৎপাদন বন্ধ আছে। তারপর ইনসেপ্টাও তো বোধহয় কিছু বন্ধ করছে বা লসে যাচ্ছে। তো ওষুধের উৎপাদন বন্ধ করার যে ক্ষতিটা হচ্ছে সেটা হলো যে ওষুধ তো দরকারি একটা জিনিস, এবং আমাদের কোম্পানিগুলো বন্ধ রাখলে এটা কিন্তু আমদানি করতে হচ্ছে বা আসছে, বিভিন্নভাবে আসছে বাজারে। তো আমি একটা ফার্মা কোম্পানি আমাকে বলেছিল যে ওষুধগুলো বন্ধ হচ্ছে সেগুলো কিন্তু অ্যালজাইমার, মির্গি, এরকম বিভিন্ন মানসিক রোগের ওষুধ, এরকম ওষুধ যেগুলো রোগী হয়তো খুব কম, চাহিদা কম বাজারে, কিন্তু যে রোগী আছে তার কিন্তু লাগছেই। তো একটা কোম্পানি বললো যে তাদের একটা ওষুধের দাম ওষুধ প্রশাসন অধিদপ্তর নির্ধারণ করে দিয়েছে 45 পয়সা। তো ওষুধটা উৎপাদনে খরচ হয় তাদের 85 পয়সার মতো এখন। তো ফ্যাক্টরিতে সেটা লসে যাচ্ছে, তো এটা বাজারে দিতে তার ক্ষতি হয়ে যাচ্ছে বলে উৎপাদন বন্ধ করছে। কিন্তু এই ওষুধটা কিন্তু বাজারে এখন 8 টাকা করে পাওয়া যায়। তো কোম্পানিটা বলছে তাদের যদি এই ওষুধটা 1 টাকা দাম দিত তাহলে কোম্পানিও বাঁচত এবং রোগীরাও 1 টাকার ওষুধ 8 টাকায় কেনা, এটা তো অনেক বেশি রোগীর জন্য ক্ষতি। তো তারা বলছে যে এই সমন্বয়টা অন্তত করা উচিত। তাছাড়া আপনি যেমনটা বলছিলেন যে এই দাম বৃদ্ধির দাম না বাড়ানোর কারণে কোম্পানিগুলো যেভাবে ফেস করছে সমস্যা, অন্যদিকে আমাদের কনজিউমাররাও আসলে কম দামে ওষুধ পাচ্ছে না, আমদানি করে ওষুধ পাচ্ছে। কিন্তু এই যে কোম্পানিগুলো যখন তাদের প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে, কিছু ওষুধের লোকসান করছে, সেক্ষেত্রে কোম্পানিগুলো কিভাবে সার্ভাইভ করছে? কোম্পানিগুলো, বড় কোম্পানিগুলো সার্ভাইভ করছে, কারণ আপনি জানেন যে আমাদের বড় বড় কোম্পানিগুলো, যে কোম্পানি 600টা বা 800টা মলিকিউল উৎপাদন করে সে 30টা 50টা লসে চালাতেই পারে, এবং এটা অনেক ক্ষেত্রে নিয়মও। আপনি জানেন যে আমাদের যে বাচ্চাদের ওষুধগুলো কিন্তু খুবই কম দাম, এবং এটা সব কোম্পানি একটু লোকসানেই চালায়, এটা একটা অলিখিত নিয়ম, সিরাপ জাতীয় ওষুধগুলো। তো এভাবেই চলছে। কিন্তু যে ওষুধগুলো বড় কোম্পানিগুলো আমাদের বলেছে তারা অন্য ওষুধে লাভ করছে, সেটা দিয়ে হয়তো চলছে। কিন্তু সমস্যা হচ্ছে ছোট কোম্পানিগুলো, যার ওষুধে 50টা বা 60টা, সে তো 30টাতে লোকসান করে চলতে পারবে না। এবং আপনি যেহেতু আমার সঙ্গে এই রিপোর্টটাতে ছিলেন, আপনি ছোট কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেছেন, আপনি আমাকে বলবেন যে ছোট কোম্পানিগুলো কি সমস্যা ফেস করছে? আপনি ঠিক বলেছেন। তাহলে ছোটো কোম্পানিগুলো আসলে সমস্যাটা বেশি। আপনি যেমনটা একটু আগে উল্লেখ করেছিলেন, বড় কোম্পানিগুলো যে কোনোভাবে সার্ভাইভ করছে। বড় কোম্পানিগুলো যেহেতু তাদের যদি একটা কোম্পানি 3000 কোটি টাকা সেল হয়, দেখা গেল সে এখন 100 ওষুধে লোকসান দিচ্ছে, আবার 500 ওষুধে সে লাভ করছে। এই জন্য বছর শেষে তার কিছু লাভ থাকছে, হয়তো সে একটু তার প্রফিট মার্জিন সে কমাচ্ছে। এবং আমরা দেখছি যে ওষুধগুলো লিস্টেড কোম্পানি যে তাদের কিন্তু মুনাফা আছে। হ্যাঁ, মুনাফা আছে। ওই যে তারা নতুন 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 জেনেরিকের ওষুধ তারা বাজারে ছাড়তে পারছে। আবার কিছু ওষুধ আছে তারা বিদেশ থেকে পেটেন্ট নিয়ে এসে চালু করে ফেলছে, এই জন্য তাদের আসলে নতুন ইনকাম যোগ হচ্ছে। কিন্তু যারা ছোট কোম্পানি, আমি বেশ কয়েকটা 5-7টা কোম্পানির সাথে কথা বলেছি, এর মধ্যে একটা কোম্পানি টোটাল 120টা ওষুধ উৎপাদন করে। তো তাদের এখন 120টার মধ্যে 50-55টা ওষুধই এখন তাদের লোকসান দিয়ে দিতে হচ্ছে। এর মধ্যে 30-35টা উৎপাদন তারা বন্ধ করে দিয়েছে। তো একটা কোম্পানির যদি ধরেন 100 কোটি টাকা টার্নওভার বাৎসরিক, তার এখন যদি 100 কোটি টাকার মধ্যে 50 কোটি টাকাই যদি তার লোকসানে যায়, তার মানে ওই কোম্পানি আসলে চালাতে পারবে না। কিছু কোম্পানি আছে, এফএক্স এবং হলো জেনারেল ফার্মা,
রেপকো ফার্মা আর বেশ কয়েকটা কোম্পানি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে 250টা ফার্মাসিউটিক্যালের মতো কোম্পানি আছে। এর মধ্যে প্রায় 10টা কোম্পানি প্রায় 80% ওষুধের নিয়ন্ত্রণ করে। আর বাকি কোম্পানিগুলো কিন্তু ছোটো কোম্পানি, তারা কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারিং করে অথবা তারা হলো নিজেদের ছোটো করে উৎপাদন করে। এই জন্য এই কোম্পানিগুলো বেশি সাফার করছে। আপনি আরেকটা জানেন যে আমাদের 2 বছর আগে আমাদের ব্যাংক ঋণের ইন্টারেস্ট রেট ছিল 9%, এখন সেটা আমাদের প্রায় 15-16% হয়ে গেছে। এই কোম্পানিগুলো আসলে ব্যাংক ঋণ থেকে নিয়ে যখন তারা ইনভেস্ট করেছে, এখন তারা আসলে যখন লোকসান হচ্ছে তখন তারা টানতে পারছে না। আমি যতগুলো কোম্পানির সাথে কথা বলেছিলাম, ছোটো কোম্পানি, সবাই আসলে এখন লোকসান দিয়ে ফ্যাক্টরি চালা যাচ্ছে। কতদিন চালাতে পারবে সেটা আসলে তারা নিশ্চয়তা দিতে পারছে না, যে হুট করে হয়তো বন্ধ করা লাগতে পারে, লোকসান তো খুব বেশি দিন টানা সম্ভব না। ছোটো কোম্পানিগুলোর সিচুয়েশন এই আসলে। আপনি যদি আসলে আমাদেরকে আসলে জানাতেন ফার্দার যে যেহেতু এই ওষুধের দাম বাড়ছে এবং হলো একদিকে কোম্পানিগুলো সংকটের কথা বলছে, অন্যদিকে আবার কনজিউমাররা দামের কথা বলছে, এই যে আবার ওষুধ প্রশাসন অধিদপ্তর বলে, ওষুধ প্রশাসন বলে যে আসলে আমরা দামটা নির্ধারণের ক্ষেত্রে কনজিউমারদের ইন্ডো দেখি, কোম্পানির ইন্ডো দেখি, তারাও দাম বন্ধ করে রেখেছে, সেটা স্বীকার করছে না। এই যে একটা ত্রিমুখী অবস্থান, এটা আসলে আপনি কেমন দেখেছেন? এটার আসলে সমাধান? আসলে এটার সমাধান দরকার। তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো সবসময় চাই যে আমাদের রোগীদের জন্য বোঝা না বাড়ে। আমাদের এমনিতেই আউট অফ পকেট এক্সপেন্ডিচার বেশি, চিকিৎসা করতে গিয়ে মানুষজন দরিদ্র হয়ে যায়। ওষুধের দাম বাড়ানোর পক্ষে আমরা আসলে না। কিন্তু আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি এই বিষয়ে। তো তারা আমাকে বলেছে যে আমাদের দুটাই দেখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে এবং মানুষের স্বার্থটাও দেখতে হবে। এবং এই জন্য ওষুধের দাম সমন্বয় করা এবং এটা কতটা নিয়ন্ত্রণে রাখায় এই বিষয়টা দেখতে হবে। এবং আপনি জানেন যে হাইকোর্টের একটা রায় হয়েছে আমাদের সম্প্রতি গত সপ্তাহে, যে এসেনশিয়াল ড্রাগসের তালিকাটা বাড়ানো, দামটা নির্ধারণ করা। এবং বিশেষজ্ঞরা আমাদেরকে সেটাই বলছে যে এসেনশিয়াল ড্রাগসের যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এটা দ্রুত বাস্তবায়ন করা হোক, এবং দাম মানে সব কিছু যেন মানুষের স্বার্থের সঙ্গে যায়। একটা হলো যে দামটাও যেন অনেক বেশি না বাড়ে এবং সেটাও যেন নিয়ন্ত্রিত হয়, আবার ইন্ডাস্ট্রি যেন ধ্বংস না হয়। যে ইন্ডাস্ট্রিগুলো যে আমাদের বারবার বলছে যে আমরা পারছি না, 40 বছরে আমরা যতটা এগিয়েছি হয়তো আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের তো এলডিসি গ্রাজুয়েশন আছে, তার আগে অনেক চ্যালেঞ্জ আছে। ইন্ডাস্ট্রির স্বার্থ দেখতে হবে, সাধারণ মানুষের স্বার্থ দেখতে হবে, এবং এই পুরোটাই সরকারকে একটা উদ্যোগ নিতে হবে, নিয়েই একটা সমাধানে আসতে হবে। ধন্যবাদ তাসমিম আপনাকে, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। প্রিয় দর্শক, ওষুধ আসলে একটি জরুরি পণ্য, শুধু জরুরি না, জীবন রক্ষাকারী পণ্য। ওষুধের দাম নিয়ন্ত্রণ রাখা যেমন জরুরি, একইভাবে কোম্পানিগুলোকে টিকে রাখাও জরুরি। অন্যদিকে দুইটা ইন্ডাস্ট্রি যেন টিকে থেকে আমাদের লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ওষুধ যাইতে পারে, এবং ওষুধের পিছনে বাংলাদেশে হিউজ কর্মসংস্থানও যুক্ত। তো সরকারকে আসলে সবগুলো বিষয় বিবেচনা করে একটি সুনির্দিষ্ট পথে এগোতে হবে। কনজিউমার চিন্তা করে ওষুধের দামটি একটি নির্দিষ্ট আয়ত্তের মধ্যে রাখতে হবে, আবার কোম্পানিগুলোর জন্য রেগুলার যেন দাম বৃদ্ধি করতে পারে, এবং সরকার সেই উদ্যোগটি নেবে এবং একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করবে, যে গাইডলাইনের আলোকে ওষুধের দাম বাড়বে, যাতে কোম্পানি এবং কনজিউমার দুই এন্ডেরই সুবিধা অব্যাহত থাকে। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করুন।